কিন্তু কিভাবে করলে? কোন তত্ত্বের জাদুতে? আমার কথাটা থামিয়ে দিয়ে খুনি নাইট ফের বলল, ডাক্তার, তত্ত্ব গোয়েন্দারা ব্যবহার করে থাকে। আমার পদ্ধতি একটু আধুনিক। ছোট ছোট সূত্র থেকে রহস্য ভেদের জন্য যে পরিমাণে মাথা খাটানোর প্রয়োজন হয়, আমি তার ধার ধারি না। বদলে সোজা সিদ্ধান্তে লাভ দিই। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। নমস্কার বন্ধুরা, আমি কুন্তল আর আপনারা শুনছেন কাহিনী স্কোপ। বিশ্ব গোয়েন্দা সাহিত্যে শার্লক হোমসের নাম সর্বজন বিদিত। স্যার আর্থার কোনান ডয়েলের অনন্য গোয়েন্দা চরিত্রটি বিপুল পাঠকপ্রিয়, মূলত তার ক্ষুরধার মেধা ও অসামান্য পর্যবেক্ষণের গুণে। আজকাল বাংলায় শার্লক হোমসকে নিয়ে ফ্যান ফিকশন লেখার আগ্রহ চোখে পড়ার মতো। অথচ মজার বিষয় হলো, স্বয়ং কোনান ডয়েল বেঁচে থাকতে ও তার মৃত্যুর পরে একাধিক প্রথিতযশা সাহিত্যিকরা শার্লকের ফ্যান ফিকশন লিখেছেন। আজকাল অনেক বাঙালি বোদ্ধারাই বলে থাকেন, প্রকৃত ফ্যান ফিকশন সেটাই যখন তা মূল লেখার সহধর্মী বা মূল রচনার নির্যাসটুকু একই থাকে। অথচ অনেক প্রথিতযশা সাহিত্যিকই ডয়েলের মূল শার্লকের নির্যাস অক্ষুণ্ণ রাখার প্রয়োজন বোধ করেননি মোটেই। ফলত অনেক সময়তেই তা মামলা পর্যন্ত গড়িয়েছে। তবে তাঁরাও কম বুদ্ধিমান ছিলেন না। তাঁরা শার্লক হোমসের নামটি সরাসরি নিলেন না, বরং একই রকম আরেকটি চরিত্রের নাম দিয়ে নিজেদের রচনা চালিয়ে গেলেন। আজ আপনারা শুনবেন বিখ্যাত সাহিত্যিক ও হেনরির লেখা শ্যামরক জোন্স সিরিজের দ্য ডিটেকটিভ ডিটেক্টর গল্পটি। গল্পটির অনুবাদ করেছেন দীপ্তজিৎ মিশ্র। ও হেনরি শার্লক হোমসের একটি হাস্যরসাত্মক অবতার শ্যামরক জোন্সকে সাহিত্যের অলিন্দে নিয়ে আসেন। গল্পগুলোতে শার্লকের স্বভাবসিদ্ধ অনুমান ভিত্তিক সিদ্ধান্তগুলিকে একেবারে অন্যভাবে উপস্থাপিত করেছেন। শ্যামরক জোন্স এখানে একজন সিরিয়াস গোয়েন্দা কম, বরং অনেক বেশি আমাদের খুব পরিচিত টেনিদার ধাঁচে গড়া। ও হেনরি যেন মুচকি হেসে পাঠকদের বলতে চেয়েছেন, ডয়েল লোকলজ্জার ভয়ে তোমাদের যে সমস্ত গল্প বলে যেতে পারেননি, আমি সেই গল্পগুলি তোমাদের শোনাচ্ছি। তাহলে চলুন আর দেরি না করে শুনে ফেলা যাক আজকের গল্প। তবে হ্যাঁ, শার্লক হোমসকে এরকম ধাঁচে দেখে, ধরি, শুনতে পেয়ে আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কমেন্টে। সেন্ট্রাল পার্ক বরাবর হাঁটছিলাম। সঙ্গে ছিল নিউ ইয়র্কের অন্যতম চোর, লুটেরা তথা খুনি ভেরি নাইট। আমি বললাম, কিন্তু নাইট, ব্যাপারটা ভীষণ অবিশ্বাস্য ঠেকছে। আরে, আধুনিক অপরাধের মধ্যে তোমার যা যা বিশেষত্ব, সেগুলো দিয়ে তুমি দারুণ সব কাজ করেছ। পুলিশের নাকের ডগা দিয়েও নানা ঘটনা ঘটিয়েছ। বীর দর্পে বড়লোকদের বাড়িতে ঢুকে গিয়ে তাঁদের নাকের সামনে ফাঁকা বন্দুক উঁচিয়ে রূপো আর অন্যান্য গয়নাগাটি নিয়ে চলে পর্যন্ত এসেছ। ব্রডওয়ের বিজলি বাতির তলাতেই মানুষের পথ আটকে খোলাখুলি তাদের লুট করেছ, খুন করেছ, আর তার জন্য কোনো অনুতাপও করনি। কিন্তু একটা খুন করার 48 ঘন্টার মধ্যে তোমাকে ধরার জন্য লাগানো গোয়েন্দার মুখোমুখি এনে আমাকে যে তুমি দাঁড় করিয়ে দিচ্ছ, এটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ভুলে যেও না, তুমি এখন নিউ ইয়র্কে আছো, বুঝলে? আমার অহংকারে খোঁচা দিচ্ছেন ডাক্তার? আমি আপনাকে প্রমাণ করে দেব। আমাদের থেকে আন্দাজ 12 গজ সামনে এক বড়লোক গোছের ভদ্রলোক হাঁটছিলেন।
হাঁটার পথখানা সেখান থেকেই মোড় নিচ্ছিল। নাইট হঠাৎই একটা বন্দুক বের করে এনে লোকটির পিঠে গুলি চালালো। তার শিকার মাটিতে নিথর হয়ে পড়ে রইল। এবার নাইট হেলতে দুলতে সে মৃতদেহের কাছে গিয়ে তার থেকে টাকা পয়সা, ঘড়ি, মূল্যবান আংটি আর গলার টাইয়ের পিন নিয়ে নিল। তারপরে শান্তভাবে আমার কাছে ফিরে আসতে আমরা ফের হাঁটতে শুরু করলাম। 10 পা হাঁটতে না হাঁটতেই এক পুলিশকে ঘটনাস্থলের দিকে হন্তদন্ত হয়ে যেতে দেখলাম। এভরি নাইট তাকে থামালো। বেশ গম্ভীর মুখেই সে বলল, এইমাত্র আমি একজনকে খুন করেছি আর তার সর্বস্ব কেড়েও নিয়েছি। ফুটুন তো, না হলে না আপনাকেই সোজা গারদে পড়ব। কাগজে নাম তোলার খুব শখ না? আর গুলি চলার পরে এত তাড়াতাড়ি যে পাগলদের আনাগোনা শুরু হয়ে যায় জানা ছিল না। এই এখনই পার্ক থেকে বেরোন, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। নাইট আর আমি হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে বললাম, নাইট, তুমি যেটা করলে তা ভীষণ সহজ কাজ, কিন্তু তোমাকে খুঁজে বের করার জন্য যে গোয়েন্দাকে লাগানো হয়েছে তুমি তাকে খুঁজে বের করবে, এটা কিন্তু যথেষ্ট কঠিন কাজ। হয়তো আমার পেছনে ওরা কি ধরনের লোক লাগিয়েছে তার উপরেও আমার সাফল্য কিছুটা নির্ভরশীল, অস্বীকার করব না। সে যদি সাধারণ পোশাক পরা কোনো লোক হয় তাহলে আমি হয়তো তাকে দেখতেই পাবো না। তবে যদি ওরা কোনো বিখ্যাত গোয়েন্দার হাতে এই মামলাটা দিয়ে থাকে তাহলে তার সঙ্গে বুদ্ধির লড়াইয়ে নামতে আমি প্রস্তুত। পরদিন বিকেলে নাইট আমার অফিসে এসে হাজির। তার মুখে একটা প্রশান্তির ছাপ দেখলাম। জিজ্ঞেস করলাম, কি গো, রহস্যময় খুনের কি খবর? যেমন ছিল তেমন। সকালে থানায় গিয়েছিলাম, সুরথালেও। আমার নাম ঠিকানা লেখা কার্ডের একটা বাক্স লাশের কাছে পড়েছিল। গুলি চালানোর ঘটনায় 3 সাক্ষীও জোগাড় হয়েছিল, ওরাই আমার বর্ণনা দেয়। এই মামলাটা নাকি বিখ্যাত গোয়েন্দা শ্যামরক জোন্সকে দেওয়া হয়েছে। সকাল 11:30 নাগাদ উনি কাজটা নিয়ে সদর দপ্তর থেকে বেরিয়ে গিয়েছেন। ভদ্রলোক আসবেন এই আশায় দুপুর 2টো অবধি নিজের বাড়িতেই অপেক্ষা করলাম। তারপর আমি একটা খোঁচা দেওয়া হাসি হাসলাম। বললাম, 2-3 সপ্তাহ বাদে এই খুনের কথা সকলে একরকম ভুলে না যাওয়া অবধি তুমি জোন্সকে আর দেখতে পাবে না। তোমার ধূর্ততার ব্যাপারে আমার অন্যরকম ধারণা ছিল নাইট। ওর জন্য অপেক্ষা করতে গিয়ে তুমি যে 3.5 ঘন্টা নষ্ট করলে, তার মধ্যেই উনি তোমার আওতার বাইরে বেরিয়ে গিয়েছেন। ও লোক এখন তোমাকে পাকড়াও করার জন্য নিজের তত্ত্ব সাজাতে ব্যস্ত। ওর এই ফাঁদ কেটে কেউ বেরিয়ে গিয়েছে বলে এখনো পর্যন্ত তো শুনিনি। আমি বলি কি, ধরা দিয়েই দাও। নাইটের ধূসর চোখে ঝিলিক দিয়ে উঠল, চোয়াল শক্ত হয়ে গেল। সে বলল, ডাক্তার, আপনার শহরে ডজনখানেক খুনের ঘটনা ঘটেছে, যার অপরাধীদের ধরতে এই গোয়েন্দাকেই তদন্ত করতে দেওয়া হয়েছিল। আমি সেই রেকর্ড ভাঙব। কাল সকালে আমি আপনাকে শ্যামরক জোন্সের কাছে নিয়ে যাব। আপনার সামনে ওর মুখোশ খুলে দিয়ে প্রমাণ করে দেব আপনার শহরে আইনের কোনো আধিকারিক আর খুনির মুখোমুখি হওয়া এমন কোনো কঠিন কাজ নয়। বেশ, তবে করো। তাহলে পুলিশ বিভাগই তোমাকে ধন্যবাদ জানাবে। পরদিন একটা ভাড়ার গাড়ি নিয়ে এসে নাইট আমাকে ডাকলো। বলল, 2-1বার ভুল পথে এগোচ্ছিলাম। ডাক্তার, গোয়েন্দাদের কিছু কায়দা আমার জানা আছে, তারই মধ্যে কয়েকটা অনুসরণ করে দেখছিলাম। ভেবেছিলাম জোন্সকে পেয়ে যাব। পিস্তলটা ছিল .45 ক্যালিবারের। ভেবেছিলাম 45 নম্বর কোনো রাস্তায় গিয়ে উনি তদন্ত করছেন। ভদ্রলোকের পিঠে গুলি মারার অর্থ কোথাও ভর্তি হওয়া হতে পারে আন্দাজ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েও ওকে খুঁজলাম, কিন্তু টিকিটিও দেখতে পেলাম না। আর পাবেও না। সাধারণ কায়দায় পাবো না, কিন্তু কোনো ফলের আশা না করে ব্রডওয়েতে 1 মাস ধরে পায়চারি তো করতেই পারি। আপনি আমার অহংকারে খোঁচা দিয়েছেন ডাক্তার। আজ যদি আপনার সঙ্গে শ্যামরক জোন্সের মোলাকাত করাতে না পারি, তাহলে কথা দিচ্ছি আর কোনোদিন আপনার শহরে লুটপাট করব না।
আরে রাখো তো, যত সব আবোল তাবোল কথা। আমাদের শহরে ডাকাতরাও বাড়িতে এসে নরম সুরে হাজার হাজার ডলারের দামের রত্ন চায়। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে ঘন্টা দুয়েক ধরে পিয়ানো বাজানোর পরে বিদায় নেয়। এই পরিস্থিতিতে একজন খুনি যে তার পেছনে লাগা গোয়েন্দার মুখোমুখি হতে পারবে তা তুমি বিশ্বাস করছো কি করে? দেখলাম নাইট ভাবনায় ডুবে গেছে। খানিক বাদে আবার উজ্জ্বল দৃষ্টিতে আমার দিকে তাকালো, বলল, ডাক্তার, বুঝে গিয়েছি। টুপিখানা পরে নিন আর আমার সঙ্গে চলুন। আমি নিশ্চিত করে বলছি, আধ ঘন্টার মধ্যে আপনাকে শ্যামরাগ জোনসের সামনে হাজির করে দেব। চলুন। নাইটের সঙ্গে একটা ভাড়ার গাড়িতে উঠলাম। চালককে ও ঠিক কী নির্দেশ দিল তা আমি শুনতে পাইনি, কিন্তু ব্রডওয়ে থেকে বেশ জোরে ছুটল গাড়িটা। তারপর ফিফথ অ্যাভিনিউয়ে ঘুরে উত্তর অভিমুখে রওনা দিল। এই অসাধারণ অপরাধী যেন ঈশ্বরের বরপ্রাপ্ত। তার ক্ষুরোধার বুদ্ধি এবং আত্মবিশ্বাসের জন্য এইবারে মনে হচ্ছিল সত্যিই নিউ ইয়র্কের কোনো গোয়েন্দার মুখোমুখি হবে এক সত্যিকারের খুনি। কিন্তু তাও বিষয়টা বিশ্বাস হচ্ছিল না। তুমি আমাকে কোনো ফাঁদে ফেলছো না তো? হয়তো দেখা গেল তুমি যে সূত্রখানা পেয়েছো তাতে আমরা গিয়ে সোজা পুলিশ কমিশনার আর ডজন দুয়েক পুলিশের হাতে গিয়ে পড়লাম। ডাক্তার, আপনাকে মনে করিয়ে দিই, আমি কোনো জুয়ারি নই। তাও আমার মনে হচ্ছে না জোনসের সঙ্গে তোমার মোলাকাত হবে। রাস্তার অন্যতম সুন্দর একটা বাড়ির সামনে গাড়িখানা থামল। বাড়ির সামনে লাল রঙের ঝুপো গোফওয়ালা এক ভদ্রলোক পায়চারি করছিলেন। তার কোটের ল্যাপেলে একটা গোয়েন্দার ব্যাচ লাগানো। মাঝে মধ্যেই ভদ্রলোক গোফের তলায় জমা ঘাম মুছছিলেন। ভদ্রলোককে এক নজর দেখেই বুঝে গেলাম ইনি নিউ ইয়র্কের সেই বিখ্যাত গোয়েন্দা। জোনস সেই বাড়ির দরজা জানলার দিকে কড়া নজর রাখছিলেন। তাহলে ডাক্তার, দেখলেন তো? নাইটের কণ্ঠস্বরে বিজয়ের সুর একেবারে স্পষ্ট। কিন্তু কিভাবে করলে? কোন তত্ত্বের জাদুতে? আমার কথাটা থামিয়ে দিয়ে খুনি নাইট ফের বলল, ডাক্তার, তত্ত্ব গোয়েন্দারা ব্যবহার করে থাকে। আমার পদ্ধতি একটু আধুনিক। আমি একে বলি লাফানোর তত্ত্ব। ছোট ছোট সূত্র থেকে রহস্য ভেদের জন্য যে পরিমাণে মাথা খাটানোর প্রয়োজন হয় আমি তার ধার ধারি না, বদলে সোজা সিদ্ধান্তে লাভ দিই। এই ক্ষেত্রে যে কায়দাটা করেছিলাম তা আপনাকে বুঝিয়ে বলছি। প্রথমেই আমি বলেছিলাম, নিউ ইয়র্ক শহরে দিনের আলোয় জনসমক্ষে যে নৃশংস হত্যা হয়েছে তার তদন্তের জন্য সব থেকে দক্ষ গোয়েন্দাকে নিয়োগ করায় অপরাধী কোনো দিন ধরা পড়বে না। আমার কথাটাই সত্যি হলো কিনা? হয়তো, কিন্তু যদি বিগ বেল ডেভ... থামুন। নাইট আমাকে বাধা দিল। ও কথা আগেও শুনেছি, অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমি বলছি, আমি যুক্তি সাজালাম, যদি নিউ ইয়র্কের খুনগুলোর কিনারা না হয়, এমনকি বাঘা বাঘা গোয়েন্দারাও তার কোনো কিনারা না করতে পারেন, তার মানে তারাই ভুল তদন্ত করেন। শুধু ভুল নয়, সম্পূর্ণ উল্টো তদন্ত করেন। এটাই ছিল আমার সূত্র। আমি লোকটাকে সেন্ট্রাল পার্কে খুন করলাম। এবার আপনাকে নিজের বর্ণনা দিই। আমি লম্বা, কালো দাড়ি আছে, লোক জানাজানি পছন্দ করি না। আমার কাছে তেমন টাকা পয়সা নেই, জই গুঁড়ো খাওয়ার না পছন্দ। জীবনের একমাত্র লক্ষ্য হলো বড় লোক হয়ে মরা। আমি অত্যন্ত শীতল এবং আবেগহীন প্রকৃতির। আমার সঙ্গীতের কথা আমি ভাবি না এবং 1 সেন্টও দান করি না বা ভিখারিদের দিই না। ডাক্তার, গোয়েন্দা প্রভু যে লোকটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন এটা তার বর্ণনা। আপনি নিউ ইয়র্কের অপরাধের সাম্প্রতিক ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল থাকলে আপনিও এমন কথাই বলতেন। আমার পেছনে লাগানো গোয়েন্দাকে আপনার চোখের সামনে এনে হাজির করব শুনে আপনি হাসছিলেন, কারণ আপনার যুক্তি ছিল নিউ ইয়র্কে অপরাধী আর গোয়েন্দাদের কখনোই দেখা হয় না। আপনার কাছে প্রমাণ করেছিলাম দেখা হওয়া সম্ভব। কিন্তু এই কাজ করলে কিভাবে? খুব সহজ। আমি অনুমান করেছিলাম গোয়েন্দা প্রবরের হাতে যে সূত্রগুলো আসবে উনি তার উল্টো দিকেই যাবেন। আমি নিজেই আপনাকে আমার একটা বর্ণনা দিয়েছি।
কাজেই উনি এমন লোকের সন্ধান করবেন যে বেঁটে, মুখে পাকা দাড়ি, খবরের শিরোনামে থাকতে যার ভারী আগ্রহ, বড়লোক, জই গুঁড়ো খেতে ভালোবাসে, গরিব হয়ে মরতে চায় এবং অত্যন্ত দানবীর প্রকৃতির। এত দূর চলে গেলে মগজ আর ইতস্তত করে না। আমি সঙ্গে সঙ্গে আপনাকে অ্যান্ড্রু কার্নেগির বাড়ির সামনে নিয়ে যেতেই দেখা গেল শ্যামরক জোন্স সেখানে ঘুরঘুর করছেন। ওফ, নাইট নাইট, তোমার মাথাখানা সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো। তুমি ভালো পথে আসলে নিউ ইয়র্ক পুলিশে তোমার চাকরি বাঁধা ছিল। আজকের গল্প পাঠে কতকের চরিত্রে শুভঙ্কর, আইভরি নাইট ও পুলিশের চরিত্রে সৌম্য, মূল রচনা ও হেনরি, স্ক্রিপ্ট দ্য ইঙ্ক পোর্টাল, পরিকল্পনায় কৌশিক রায়, গল্পের সূত্রধর আমি কুন্তল, কভার ডিজাইনে রৌনক, গ্রাফিক্স ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আবারও ফিরছি একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাহিনীস্কোপ, গল্পের বায়োস্কোপ।